আমাদের নৌকা বয়ে চলেছে পদ্মা নদীর স্রোতের অনুকূলে। মাঝ আকাশে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। দুপাশের সুন্দরবনের হিজল গাছের সারি ভেদ করে নৌকা চলেছে নিজের গন্তব্যে। রাত তখন গভীর, বছর 3 আগের কথা। এক বন্ধুর আমন্ত্রণে যেতে হয়েছিল আমায়, কিন্তু যাত্রাপথের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আজও আমার শরীরে শিহরণ জাগিয়ে দেয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, রাতের রেডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রাতের রেডিওর প্রথম উপস্থাপনা। আজকে আমরা উপস্থাপন করতে চলেছি শ্রদ্ধেয় শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে অভিশপ্ত। গল্পটি থেকে একটি প্রশ্ন আমরা করব, যার উত্তর আপনারা দেবেন গল্পের শেষে, এবং এই প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা নির্বাচন করব একজনকে এবং তাদের কাছে পৌঁছে দেব একটি উপহার। তাই গল্পটি অবশ্যই শেষ অবধি শুনবেন। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে অভিশপ্ত। এ অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা 12টার সময় নৌকায় উঠলাম। আমার সঙ্গে আমার এক বন্ধু সুবল ছিল। গল্পগুজবে সময় কাটতে লাগলো। সময়টা পুজোর পরে। দিনটা মেঘলা মেঘলায় কেটে গেল। মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু হলো। সন্ধ্যার কিছু আগে আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হল। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে উঠে পড়লাম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে আমার এই প্রথম যাওয়া। চোখে কেমন সবটা নতুন নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টিস্নাত কেয়ার জঙ্গলে মেঘের আধো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকচিক করছিল। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছাউনির বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম। বরিশালের সেই অংশটা সুন্দরবনের কাছাকাছি। ছোট ছোট খাল ও নদীর চারিধারে। সমুদ্র খুব দূরে না। খালের দুপারে নির্জন জঙ্গল। অল্প জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখতে লাগলো। এ অংশের লোকের বসতি একেবারেই নেই। শুধু ঘন বন আর জঙ্গলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার বন্ধু বলল, আরে এত রাতে আর বাইরে থাকিস না, আয় আয় ছাউনির ভিতরে ঢুকে আয়। আরে এসব জঙ্গল বুঝিস না। তারপরও সুন্দরবনের নানা গল্প করতে লাগলো। রাত প্রায় 12টার কাছাকাছি হলো। মাঝি আমাদের নৌকায় ছিল মোটে একটা। হঠাৎ সে বলে উঠল, বাবা একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে গা, এত রাতে একাশে নদীতে পাড়ি জমাতে পারবো না, এখানেই নৌকাটা রাখি। নৌকা সেখানেই বাঁধা হলো। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলাম অপ্রশস্ত খালের দুই ধারে অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল। চারিদিকে কোনো শব্দ নেই। পতঙ্গগুলো পর্যন্ত চুপ করে রয়েছে। আমি সুবলকে বললাম, হ্যাঁ রে, এটা তো সরু খাল, পাড়ের ওপার থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকার ওপর? সুবল বলল, না পড়লেই আশ্চর্য হব। শুনে ছাউনির মধ্যে ঘেঁষে বসলাম। খানিকটা বসে থাকার পর সুবল বলল, শোন না, একটু শুয়ে পড়, ঘুম তো হবে না আর ঘুমানোটাও ঠিক না। আয় আয় একটু চোখটা বোঝ। খানিকক্ষণ চুপ করে থাকার পর সুবলকে ডাকতে গিয়ে দেখি ও ঘুমিয়ে পড়েছে। মাঝিও জেগে আছে বলে মনে হলো না। ভাবলাম আমি তবে কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে থাকি। দু চোখের পাতা বুঝবো বলে শুয়ে পড়লাম। তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। হঠাৎ আমার কানে গেল অন্ধকার ঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে গামাফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলাম। গামাফোন? এ বনে এত রাতে গামাফোন বাজাবে কে? কান পেতে শুনলাম, গামাফোন না, অন্ধকার যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর্তকরুণ সুরে কি বলছে।
খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর, খানিকটা অস্পষ্ট, অথচ বেশ একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছায়। মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দ কানে গেল, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হলো, তারপর অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল আবার তেমনি নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছাউনির বাইরে এলাম। চারিদিকে গাঢ় অন্ধকার, বনভূমি নীরব, শুধু নৌকার তলার ভাটার জল কলকল করে বয়ে চলেছে, আর শেষ রাতের বাতাস জলের ধারে কেয়া ঝোপের এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। পার থেকে দূরে হিজল গাছের কালো গুড়িগুলো অন্ধকারে এক অদ্ভুত চেহারা নিয়েছে। ভাবলাম সুবলকে ডেকে তুলি, আবার ভাবলাম ওকে ডেকে তুলে কি হবে, তার চেয়ে বরং নিজেই জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম, তারপর আবার ছাউনির মধ্যে ঢুকতে যাব, এমন সময় সেই অন্ধকার ঢাকা বিশাল বনভূমির কোনো এক অংশ থেকে উচ্চ আত্মকরুণ চিৎকার ভেসে এলো আবার। এবার স্পষ্ট শুনতে পেলাম। নৌকার মাঝি ধর্মর করে জেগে উঠল। আমি সুবলকে ডাকলাম, সুবল, এই সুবল ওঠ, সুবল, সুবল, সুবল ওঠ, সুবল। মাঝি আমার কাছে ঘেঁষে এলো, ভয়ে তার গলার স্বর কাঁপছে। হায় আল্লাহ, বাবু, বাবু শুনতে পেয়েছেন? সুবল উঠে জিজ্ঞাসা করলো, আরে কি হলো, ডাকলি কেন? কোনো জানোয়ার টানোয়ার নাকি? আমি ব্যাপারটা বললাম। সুবল তাড়াতাড়ি ছাউনির বাইরে এলো। তিনজনে মিলে কান খাড়া করে রইলাম। চারিদিকে আবার চুপ। ভাটার জল নৌকার তলা বেঁধে আগের চেয়েও জোর শব্দ হচ্ছিল। সুবল মাঝিকে জিজ্ঞাসা করলো, এটা কি তবে? মাঝি বলল, হ্যাঁ বাবু, পাশেই যে কীর্তিপাশের গড়। সুবল বলল, আরে তবে তুই এত রাতে এখানে নৌকা রাখলি কেন, বেবকুব কোথাকার? মাঝি বলল, আরে বাবু, তিনজন আছি বলেই রেখেছিলাম, ভাটার টানে নৌকা পিছিয়ে নেওয়ার তো কথা ছিল না। কথাবার্তার ধরন শুনে সুবলকে বললাম, কি ব্যাপার, তুই কিছু জানিস নাকি? ভয়ে যত না হোক বিস্ময়ে আমরা কেমন হয়ে গেছিলাম। সুবল মাঝিকে বলল, ওরে তোর কেরোসিনের ডিবেটা নিয়ে আয়, আগুন জ্বালা, আলো জেলে আমরা বাইরে বসে থাকি, রাত এখনো অনেক বাকি। মাঝিকে বললাম, তুই শব্দটা শুনতে পেয়েছিস? হ্যাঁ বাবু, আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুম ভেঙে গেল। আমি আরও দুবার নৌকা বাইরে যেতে যেতে ডাক শুনেছি। সুবল বলল, এটা এই অঞ্চলের এক অদ্ভুত ঘটনা। তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এই অঞ্চলের কোনো লোকালয় নেই বলে শুধু নৌকার মাঝিদের কাছেই এটা সুপরিচিত। এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকার মাঝিদের পরিচিত নয়, সেইটা তোকে বলি। তারপর ধুমায়িত কেরোসিনের ডিব্বার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সুবলের মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগলাম। তিনশো বছর আগেকার কথা। মুনিম খাঁ তখন গৌড়ের সুবাদার। এই অঞ্চলে তখন বারু ভূঁইয়ার দুই প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈশা খাঁ মসনদি আলীর খুব প্রভাব। মেঘনার মোহনার বাহির সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারের জন্য ওত পেতে বসে থাকত। সে সময় এখানে এরকম জঙ্গল ছিল না। এ সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধীনে ছিল। এখানে তার সুদৃঢ় দুর্গ ছিল। মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন। তার অধীনে সৈন্য সামন্ত, কামান, যুদ্ধের কোষা সবই ছিল। সন্দ্বীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্য এই অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হতো। এ বনের পশ্চিম ধার দিয়ে তখন আর একটা খাল বড় নদীতে পড়ত। বনের মধ্যে তার চিহ্ন এখনও আছে। কীর্তি রায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন। তার অন্তঃপুরে ঢোকেনি এরকম সুন্দর মেয়ে এই রাজ্যে খুব কমই ছিল।
তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন। তার নিজের অনেকগুলো বড় বড় ছিপ ছিল। শুধুমাত্র তার জমিদারি নয়, সে তার প্রভাব বিস্তার করার জন্য আশেপাশের জমিদারের যে সমস্ত সম্পত্তিশালী গৃহস্থরা ছিলেন তাদের স্ত্রী কন্যাদের লুটপাট করা, ধনরত্ন লুটপাট করে সেগুলো মহৎ কাজে ব্যবহার করা, এই সমস্ত তিনি করে থাকতেন। কীর্তি রায়ের পাশে জমিদারি ছিল কীর্তি রায়ের এক বন্ধু। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়দের পাওনাদার। অবশ্য সে সময় অনেক পাওনাদারদের ক্ষমতাই এখানকার স্বাধীন রাজাদের চেয়ে অনেক বেশি ছিল। কীর্তি রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্কা পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পেলেন। নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছেন, অত্যন্ত সুপুরুষ, বীর এবং শক্তিমান। নরনারায়ণ কীর্তি রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু। সেবার কীর্তি রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন। চঞ্চল রায়ের তরুণ পত্নী লক্ষ্মী দেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেওরের মতো স্নেহের চোখে দেখতে লাগলেন। দু একদিনের মধ্যেই কিন্তু সে স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হলো। নরনারায়ণ রায় তরুণ বয়স্কা হলেও একটু গম্ভীর প্রকৃতির। চঞ্চল রায়ের স্ত্রী বিভিন্ন ছলাকলা করে নারায়ণ রায়কে বিব্রত করতে লাগল। দিন কয়েক এরকম কাটবার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কী কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হলো। নরনারায়ণ রায়ও বন্ধুপত্নী কখন কি করে বসে সেই ভয়ে দিন কতক শঙ্কায় কালযাপন করবার পর নিজের বজরায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন। নরনারায়ণ রায়ের বজরা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাওয়ার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হলো। তখন মধ্যাহ্নকাল। প্রখর রৌদ্রে বজরা দক্ষিণ দিকের দিগলয়ে প্রসারী জলরাশি সানানো তলোয়ারের মতো ঝকঝক করছিল। সমুদ্রের সে অংশে এমন কোনো নৌকা ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। সেটা রায়মঙ্গল আর কালবদর নদীর মুখ। সামনেই বার সমুদ্র, সন্দ্বীপ চ্যানেল, জলদস্যুদের প্রধান ঘাঁটি। নরনারায়ণের বাজরার রক্ষীরা কেউ হত হলো, কেউ সাংঘাতিক জখম হলো। নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উরুদেশে কিসের একটা খোঁচা খেয়ে সংজ্ঞাশূন্য হয়ে পড়লেন। জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে রয়েছেন। তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন যাকে নক্ষত্র বলে ভুল করছিলেন তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র ছিদ্র, যেখান থেকে দিবালোক আসছে। নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের আর্দ্র মেঝের ওপর শুয়ে আছেন। ঘরের দেওয়ালে স্থানে স্থানে সবুজ শ্যাওলার দল গজিয়েছে। আরও কদিন, আরও রাত কেটে গেল, কেউ তার জন্য কোনো খাদ্য আনলেন না। তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য। মৃত্যু তার সামনে, নির্মম মৃত্যু। আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকেই শেষ দিবালোকে মিলিয়ে গেল। তিনি অন্ধকার গড়ের পাষাণ শয্যায় ক্ষুধা কাতর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। প্রকৃতির একটা ক্লোরোফর্ম আছে, যন্ত্রণা পেয়ে মরছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাবার জন্য সেটা মুমূর্ষ প্রাণীকে অভিভূত করে। ধীরে ধীরে সেই দয়াময়ী মৃত্যুতন্দ্রা এসে তাকেও যেন আশ্রয় করে নিল। অনেকক্ষণ পর, কিন্তু কতক্ষণ পর তা তিনি বুঝতে পারলেন না, হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রাঘোর কেটে গেল। বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হস্তে দাঁড়িয়ে তার বন্ধু পত্নী লক্ষ্মী দেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মী দেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মী দেবী হাতের প্রদীপটা আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে অনুসরণ করতে বললেন। একবার নরনারায়ণের সন্দেহ হলো, এসব স্বপ্ন নয় তো। কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় আর্দ্র ভিত্তিগাত্রী সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যায়। ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ় পদে বন্ধুপত্নীর পশ্চাৎ পশ্চাৎ চললেন। একটা বক্রগতি পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তারা কীর্তি রায়ের প্রাসাদের সামনের খালধারে এসে পৌঁছেছে।
ব্যাপারটা ঠিক কী নরনারায়ণ রায় একটু একটু বুঝলেন। অত বড় বিস্তৃত ভূসম্পত্তি সৈন্য সামন্ত কীর্তি রায়ের হাতে এলে তিনি কি আর কোনো কিছুকে গ্রাহ্য করবেন? কীর্তি রায় যে মাথা নিচু করে আছেন তার এই কি কারণ নয় যে তার এক পাশে বাকলা চন্দ্রদ্বীপ, অন্য পাশে ভলুয়ার প্রতাপশালী ভূঁইয়া রাজা লক্ষণমাণিক্য। প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধুপত্নীর মুখে সে চটুল হাস্যরেখার চিহ্নও নেই। তার মুখখানি সহানুভূতিতে ভরা, মাতৃমুখের মতো স্নেহকমল হয়ে এসেছে। তাদের চারিপাশে গাঢ় অন্ধকার, মাথার ওপর আকাশের বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ। নিকটেই খালের জল জোর ভাটার টানে তীরের হোগলা গাছ দুলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছুটেছে। নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরন, চঞ্চল কি এর মধ্যে আছে? লক্ষ্মীদেবী বললেন, না ভাই, তিনি কিচ্ছু জানেন না। এসব শ্বশুর ঠাকুরের কীর্তি। এই জন্য তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন। এখন তো আমার এটাই মনে হচ্ছে, গৌর ঠোল সব মিথ্যে। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধুপত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মীদেবী আবার বললেন, আমি আজ জানতে পারি খিড়কিগড়ের পাইক সর্দার আমায় মা বলে। তাকে দিয়ে দুপুর রাতের পাহারা সব সরিয়ে রেখেছিলাম, তাই তো। নরনারায়ণ বললেন, বউ ঠাকুরন, আমার এক বোন ছোটবেলায় মারা গিয়েছিল। তুমি আমার সেই বোন, আজ আবার ফিরে এলে। লক্ষ্মীদেবীর পদ্মের মতন মুখখানি চোখের জলে ভেসে গেল। একটু ইতস্তত করে বললেন, ভাই বলতে সাহস পাইনে, তবুও একটা কথা বলছি। নরনারায়ণ জিজ্ঞাসা করে বললেন, কি কথা বউ ঠাকুরন? লক্ষ্মীদেবী বললেন, বোন বলে যদি ডাকো, তুমি আমার কাছে বলে যাও ভাই যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নরনারায়ণ রায় একটুখানি কি যেন ভাবলেন, তারপর বললেন, তুমি আমার প্রাণ দিলে বউ ঠাকুরন, তোমার কাছে বলে যাচ্ছি, তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না। বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরন, তুমি ফিরে যেতে পারবে তো? আমি ঠিক যাব, কিন্তু তুমি যত দূর পারো সাঁতার কেটে তারপর ডাঙ্গায় উঠে চলে যাও। নরনারায়ণ রায় সেই ঘন কৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলে পড়ে মিলিয়ে গেলেন। লক্ষ্মীদেবীর প্রদীপটাও অনেকক্ষণ বাতাসে নিভে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যে দিয়ে শ্বশুরের গড়ের দিকে ফিরে গেলেন। একটু দূরে গিয়েই তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটায় দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে। ভয়ে তার বুকের রক্ত জমে গেল। দ্রুত পদে অগ্রসর হয়ে গুপ্ত সুড়ঙ্গের মুখে এসে তিনি দেখলেন সুড়ঙ্গের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কীর্তি রায় বুঝতেন নিজের হাতের আঙুলো যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটল, কিন্তু লক্ষ্মীদেবীকে আর কেউ কোনোদিনও দেখেনি। রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুড়ঙ্গের দুধারের মুখ বন্ধ করে কীর্তি রায় তার পুত্রবধূ শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন। শুনে তিনি চুপ করে রইলেন। এর কিছুদিন পর তার কানে গেল বাসন্তার লক্ষ্মী রায়ের মেয়ের সঙ্গে শীঘ্র চঞ্চলের বিয়ে। সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রাসাদের শিখরে বেড়াতে বেড়াতে চারিদিকে শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ় চিত্তে নরনারায়ণ রায়েরও চোখের পাতা যেন ভিজে এলো। তার মনে হলো তার অভাগিনী বউ ঠাকুরানীর হৃদয় নিষ্পারিত নিষ্পাপ অকলঙ্ক পবিত্র স্নেহের ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে। মনে হলো তারই অন্তরের শ্যামলতায় জ্যোৎস্নাধৌত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দর শ্রী। নীরব আকাশের তলে তারই চোখের দুষ্ট হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতো ফুটে উঠেছে। নরনারায়ণ রায়ের পূর্বপুরুষেরা ছিলেন দুর্ধর্ষ ভূমধ্যিকারী দস্যু। হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে যেন নিচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি ভুলেছিলাম বউ ঠাকুরন, কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না কখনো। তারপর একদিন শীতের ভোররাত্রির কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তি রায়ের গড়ের খালের দুপাশে
সৈন্য সামন্তে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তিরায়ের প্রাসাদ দুর্গের ভিত্তি ঘন ঘন কেঁপে উঠতে লাগল। কীর্তিরায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায়, সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সিবাস্টিও গঞ্জালভেস। উভয়ের সম্মিলিত বহরের 40খানা কোষাখালের মুখে চড়াও হয়েছে। পুরা বহরের বাকি অংশ বাহির নদীর দাঁড়িয়ে। এই আক্রমণের জন্য কীর্তিরায় পূর্ব থেকে প্রস্তুত ছিলেন। কেবল প্রস্তুত ছিলেন না নরনারায়ণের সঙ্গে গঞ্জালভেসের যোগদানের জন্য। রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষণ মানিকের সঙ্গে গঞ্জালভেসের কয়েক বছর ধরে শত্রুতা চলে আসছে। এ অবস্থায় গঞ্জালভেস যে তাদের পাওনিদার নরনারায়ণ রায়ের সঙ্গে যোগ দেবে, এই কীর্তিরায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। তাহলেও কীর্তিরায়ের গড় থেকেও তোপ চলল। গঞ্জালভেস সুদক্ষ নৌবীর, তার পরিচালনায় দক্ষতা থাকলেও সে কীর্তিরায়ের নওড়ার এক অংশ দ্বারা বাধাপ্রাপ্ত হলো। গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়ে। গঞ্জালভেস দুখানা কামানবাহী সুলুক ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পিছনে দাঁড় করালো। গঞ্জালভেস তার অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডি ভেগাকে আদেশ দিল এই ছোট বহর খালের মধ্যে ঢুকে গড়ের পশ্চিম দিকে আক্রমণ করতে। অতর্কিত আক্রমণে কীর্তিরায়ের নওয়ারা ছিপিয়াঁটা বোতলের মতো খালের মধ্যে আটকে গেল। বার নদীতে গিয়ে যুদ্ধ দেবার ক্ষমতা তাদের আদৌ রইল না। তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারলেন না। কীর্তিরায়ের নৌবহর দুর্বল ছিল না। কীর্তিরায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা সন্দ্বীপ খুব দূরে নয়, কাজেই কীর্তিরায়ের নৌবহর সুদৃঢ় করে গড়তে হয়েছিল। বিকেলের দিকে রোজারিওর কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল। নরনারায়ণ রায় দেখলেন প্রায় 30খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে। কীর্তিরায়ের গড়ের কামানগুলো সব চুপ। নদীর তুপার ঘিরে সন্ধ্যা নেমে এসেছে। ঊর্ধ্বে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র এক ঝাঁক শকুন কীর্তিরায়ের গড়ের উপর চক্রাকারে ঘুরছে। হঠাৎ বিজয়োন্মত্ত নরনারায়ণ রায়ের চোখের সম্মুখে বন্ধুপত্নীর বিদায় রাতের সন্ধ্যার পদ্মের মতো বিষাদ ভরা ম্লান মুখখানি, কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল। তীব্র অনুশোচনায় তার মন তখনই ভরে গেল। তিনি করছেন কি? এইরকম করে কি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছেন? নরনারায়ণ রায় হুকুম জারি করলেন, এই শোনো তোমরা, কীর্তিরায়ের পরিবারের যেন কারোর প্রাণহানি না হয়। একটু পরেই সংবাদ এলো গড়ের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় বিস্মিত হলেন। তিনি তক্ষণই নিজে গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালভেস গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন। দেখলেন সত্যিই কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখলেন মূল্যবান দ্রব্যাদি বড় কিছু নেই। পরদিন দ্বীপ্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তিরায়ের পরিবারের কারো সন্ধান পাওয়া গেল না। অপরাহ্নে কেবলমাত্র দুখানা সুলুক খালের মুখে পাহারা রেখে নরনারায়ণ রায় ফিরে চলে এলেন। এই ঘটনার দিন কয়েক পরে পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেল। কীর্তিরায়ের এক কর্মচারী গড়ে প্রবেশ করলেন। ঘুরতে ঘুরতে দেখলেন একটা বড় থামের আড়ালে একজন আহত মুমূর্ষু লোক তাকে ডেকে কি বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনল। লোকটি কীর্তিরায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝল তাতেই তার কপাল ঘেমে উঠল। সে বুঝল কীর্তিরায় তার পরিবারবর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচে এক গুপ্ত স্থানে আশ্রয় নিয়েছিলেন এবং এই লোকটিই একমাত্র তার সন্ধান জানে। তখনকার আমলে এই গুপ্ত গৃহগুলি প্রায় সকল বাড়িতেই থাকত এবং এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ এগুলো না খুলে দিলে তা থেকে বেরোবার উপায় ছিল না। কোথায় সেই মাটির ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধানের পরেও গড়ের ঠিক কোন অংশে এই গুপ্ত গৃহগুলি ছিল তা কেউ সন্ধান করতে পারল না। এইভাবেই কীর্তিরায় ও তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোনো নিভৃত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যুমুখে পতিত হলেন। তার আর কোনো সন্ধানই হলো না। সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বত প্রমাণ মাটি পাথরের চাপে হতভাগ্যদের সাদা হাড়গুলো কোন বায়ুশূন্য অন্ধকার ভূকক্ষে তিলে তিলে বুড়ো হচ্ছে
কেউ তার খবর পর্যন্ত জানে না। ওই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দ্বীপ ক্যানেলের একটা খাড়ি। খাড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভিতর কীর্তি রায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনও বর্তমান আছে। খাল থেকে কিছু দূরে অরণ্যের মধ্যে 2 সারা প্রাচীন বকুল গাছ দেখা যায়। এখন এই বকুল গাছের সারের মধ্যে দুর্ভেদ্য জঙ্গল আর শুলো কাটার বন। তখন এখানে রাজপথ ছিল। আর খানিকটা গেলে একটা বড় দিঘি চোখে পড়বে। তারই দক্ষিণে কুচো ইটে জঙ্গলাবৃত স্তূপে আর্থপ্রথিত হাঙ্গরমুখ পাথরের কড়ি, ভাঙা থামের অংশ। 12 ভূঁইয়াদের বাংলা থেকে, রাজা প্রতাপাদিত্য রায়ের বাংলা থেকে বর্তমান যুগের আলোয় উকি মারছে। দিঘির যে স্টক সেপানে সকাল সন্ধ্যায় তখন অতীত যুগের রাজবধূদের রাঙা পায়ে অলক্ত রাগ ফুটে উঠত, এখন সেখানে দিনের বেলায় বড় বড় বাঘের পায়ের থাবার দাগ পড়ে। কোকড়ো কেউটে সাপের দল ফোনা তুলে ঘুরে বেড়ায়। বহুদিন থেকেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটতে থাকে। দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, হিজল গাছের কালো গুড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে, সন্দ্বীপ ক্যানেলের জোয়ারের ঢেউয়ের আলোকক্ষেপিত লোনা জল খাড়ির মুখে জোনাকির মতো জ্বলতে থাকে, তখন খাল দিয়ে নৌকা বয়ে যেতে যেতে মোমমধু সংগ্রহকেরা কতবার শুনেছে অন্ধকারে বনের এক গভীর অংশ থেকে কারা যেন আর্তস্বরে চিৎকার করছে, শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশপ্ত। এই গল্প থেকে আজকের প্রশ্ন হচ্ছে, বৌঠানের নাম কি ছিল? এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে জানাতে পারেন এবং ইমেল করতে পারেন। তার মধ্যে থেকে একজনকে আমরা বেছে নেব। এবং এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। গল্পটি কেমন লাগলো তাও কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে যান। এরকম গল্প শোনার জন্য আমাদের চ্যানেল রাতের রেডিও সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী এপিসোড নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ততক্ষণ সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন আর শুনতে থাকুন রাতের রেডিও।